মিলির ফোন বাজছে। স্ত্রীর ফোনে অচেনা একটা ছেলে কল করছে দেখেও ফোন রিসিভ করতে পারছে না শাহরিয়ার। কারণ তাদের বিয়েটা আর পাঁচটা সাধারণ বিয়ের মতো করে হয়নি। মিলির অমতে, অনিচ্ছায় হয়েছে, সেটাও খুব বাজে পরিস্থিতিতে। এরকম বিয়ে কোনো মেয়ের জীবনে কাম্য নয়, বিশেষ করে মিলির মতো মেয়ের তো নয়। সত্যি বলতে সে তো নিজে কখনো কল্পনা করতে পারেনি যে মিলি তার বউ হবে বা হতে পারে। মিলি অনন্যা, অতুলনীয়। তাই স্ত্রীর প্রতিটা ব্যাপারে স্বামীর যে অধিকার থাকে, সে অধিকারটা শাহরিয়ারে নেই। মিলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শাহরিয়ার তার ফোনের স্ক্রিনের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অন্যদিকে তার ফোনের রিংটনে বাজছে তার প্রিয় পরিচিত কণ্ঠস্বর। রিংটনে ফ্লুয়েড মিউজিক সেট করা তার প্রিয় মানুষটির। শুধু প্রিয় মানুষটি কেন বলছি, মিলির এক জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা, পাগলামি করা মানুষটি নির্জন। একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ মিলি নিজেই। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অসহনীয় যন্ত্রণা হচ্ছে বুকে। সে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। তারপর চলে গেল সোজা বারান্দায়। মিলের প্রস্থানের সঙ্গে সঙ্গে শাহরিয়ারেও কেমন যেন কষ্ট হতে লাগলো। আগে তো কখনো এমন হয়নি, তাহলে এখন কেন এমন হচ্ছে? মিলি তার বিয়ে করা বউ বলে মনে আরও অনেক প্রশ্ন আছে। যে ছেলেটা ফোন করেছে সে কে? মিলির ভালোবাসার মানুষ? শাহরিয়ার আর ভাবতে পারছে না। আজকাল বেশি ভাবতে গেলেই সে ক্লান্ত হয়ে পড়ে। মাথা কাজ করে না, শরীর অসাড় লাগে। পুরনো ঘাস শুকানোর আগে নতুন ঘাজে হবে, এটা তো সে ভাবিনি কখনো। মিলি তার কাছে চাঁদ সমতুল্য, যাকে দূর থেকে দেখাটাই মানায়। মিলি শাহরিয়ারের দ্বিতীয় স্ত্রী। এর আগেও তার বউ ছিল, নাম আখি। ভালোবেসে বিয়ে করেছিল তাকে। কিন্তু 7 বছরের সংসার জীবনেও একে অপরের সাথে সুখী হতে পারেনি। বনিবনা হচ্ছিল না কোনোভাবেই। দুজনের কোনো সন্তানও ছিল না। দিন দিন আখির খারাপ আচরণে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে আর সহ্য করতে না পেরে দুজনের সম্মতিতেই ডিভোর্স হয়ে যায় মাস তিনেক আগে। এর মাঝে জীবনে আবার এলো এক নতুন ঝড়। একে ঝড় বলবে না, অপ্রত্যাশিত শোক বলবে জানা নেই তার। শাহরিয়ার মিলিকে চেনে 2 বছরের মতো হবে। পাশের ফ্ল্যাটেই মিলি ওর পুরো পরিবার নিয়েই থাকে। বছর দুয়েক আগে চায়ের দোকানে মিলির বাবার সাথে পরিচয় হয়েছিল। কথায় কথায় তখন মিলির জবের প্রসঙ্গ উঠে আসে। মিলি তখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। সংসারে অভাব অনটন ছিল বিধায় একটা চাকরির খুব দরকার ছিল। শাহরিয়ার বিষয়টা বেশ গুরুত্ব দিয়ে দেখেছিল এবং চেষ্টা করেছিল তাদের অফিসে মিলিকে একটা চাকরি নিয়ে দেওয়ার জন্য। মাস দেড়েক পর একটা সুযোগ আসে। তাদের অফিসে রিপোর্টারের একটা পদ খালি হয়। সিভি আগেই জমা দেওয়া ছিল বিধায় শাহরিয়ারকে বস বলেছিল মিলিকে নিয়ে যেতে। সেদিন সন্ধ্যাতেই শাহরিয়ার প্রথম মিলিকে দেখেছিল। বলায় বাহুল্য যে সে বেশ অবাক হয়েছিল মিলিকে দেখে। ছবিতে মিলের সৌন্দর্য তেমন বোঝা না গেলেও সামনাসামনি সে মুগ্ধ হয়ে যায়। তবে দেখে অনেক বেশি বাচ্চা মনে হয়েছিল। 18 বছর হয়েছে বললেও অবিশ্বাস্য মনে হবে। পরের দিন মিলে অফিসে যায় ইন্টারভিউর জন্য এবং সে টিকে যায়। সেখান থেকে একসাথে অফিসে যাওয়া, মাঝে মাঝে একসাথে বাড়ি ফেরা হতো। শাহরিয়ারের সংসারে অশান্তি তখনও ছিল। মিলিকে দেখলে কেন জানি তার ক্লান্তি, মন খারাপ দূর হয়ে যেত। মিলির হাসি, দুষ্টুমি, চঞ্চলতা অনেক বেশি ভালো লাগতো তার। কিন্তু কখনোই সেটা প্রকাশ করার মতো অবকাশ ছিল না, প্রয়োজনও মনে করেনি। কিন্তু তখনও কি ভেবেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মিলি তার বউ হয়ে যাবে? 3বার নির্জন কল করার পর আর কল করেনি। কাপা কাপা হাতে ফোনটা ধরেও রিসিভ করতে পারেনি মিলি। রিসিভ করে সে কি বলবে? বিয়ে হয়ে গেছে তার? এটা সে কি করে বলবে? কেন এমন হয়ে গেল তার সাথে? কোন মুখে সে নির্জনের সামনে গিয়ে দাঁড়াবে? নির্জনের সাথে তার প্রণয়ের সম্পর্ক নেই, বলা যায় একপাক্ষিক ভালোবাসা। কিন্তু মুখে নির্জন ভালোবাসে না বললেও তার আচার আচরণ এবং অনেক কথাবার্তায় মিলির মনে হতো নির্জনও হয়তো তাকে ভালোবাসতো। কিন্তু কখনোই সে এই ব্যাপারে কোনো জোর করেনি। শুরু থেকে ধৈর্য ধরে গেছে। 1 বছর ধরে সে একাই একপাক্ষিক ভালোবেসে আসে। অন্যদিকে ভালোবাসে না বলেও মিলির প্রতি দায়িত্ব, কেয়ারিং কোনো কিছুরই কমতি ছিল না নির্জনের দিক থেকে। মিলির বিশ্বাস ছিল একদিন নির্জন ঠিকই তার ভালোবাসার গভীরতা বুঝতে পারবে, আর সেদিন সেও ভালোবাসবে মিলিকে। কিন্তু তার আগে এক দমকা বাতাসে সব লণ্ডভণ্ড হয়ে গেল। এলোমেলো করে দিয়ে গেল মিলির সাজানো সুন্দর ফুলের বাগানের মতো জীবনটাকে। 3 দিন আগের কথা। মিলি শাহরিয়ার যেই ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে এসেছিল 4 তলায় তার খালার কাছে। শাহরিয়ার থাকে 3 তলায়।
সিঁড়ির সাথে তার ফ্ল্যাট। খালাতো বোনের ছেলেকে নিয়ে ওপর থেকে নামার সময় দরজা খোলা পেয়ে ভাগিনা শাহরিয়ারের রুমে ঢুকে যায়। শাহরিয়ারের বিশাল ভক্ত সে, হবেই বা না কেন। দোকানে গেলেই এটা সেটা কিনে দেবে, ঘুরতে নিয়ে যাবে, বাচ্চারা তো এগুলো পেলেই খুশি। মিলি দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, রাফি চলে আসো। শাহরিয়ার রান্নাঘরে ছিল, রাফিকে দেখে বেরিয়ে আসে। এক দৌড়ে রাফি তার কোলে উঠে যায়। মিলি তখন বলছিল, তাড়াতাড়ি আসো, তোমার নানু অপেক্ষা করছে। রাফি নাছোড়বান্দা, সে যাবে না। শাহরিয়ার তখন সৌজন্যতার খাতিরে মিলিকে বলল, ভেতরে এসে বসো। মিলি মুচকি এসে বলল, না ভাইয়া, অনেকক্ষণ হয়েছে এসেছি। আব্বু ফোন দিয়েছে অনেকবার। এই বাড়ি থেকে ওই বাড়ি তাতে এত চোখে হারায়, বিয়ে হয়ে গেলে তখন কি হবে? মিলি হাসলো, কোনো জবাব দিল না। শাহরিয়ার রাফিকে কোল থেকে নামিয়ে ওয়ার্ড্রোব খুলে চিপস বের করছিল। অফিস থেকে ফিরে বাসায় সারাক্ষণ একা একাই থাকে, তাই এটা সেটা ঘরে এনে রাখে, টিভি দেখে আর খায়। রাফি এসে তখন জোর করে হাত ধরে টেনে মিলিকে ভেতরে নিয়ে গেল। শাহরিয়ার রাফিকে একটা চিপস দিল, আর মিলিকে একটা দিল। তারপর শাহরিয়ার বলল, তারপর বলো, তোমার খবর কি? অফিস চেঞ্জ করে ফেললে? দেখা সাক্ষাৎ আর করো না। রাফি চিপস নিয়ে বেরিয়ে গেছে দেখে মিলি তড়িঘড়ি করে বলল, আর দেখা সাক্ষাৎ? ভীষণ ব্যস্ত সময় কাটছে, কাজের চাপে ঠিকমতো খাওয়ার সময়টাও। মিলির কথা সম্পূর্ণ হলো না। এর পূর্বেই বাইরে থেকে কেউ একজন দরজা আটকে দিল। ঘটনার আকস্মিকতায় দুজনেই চমকে যায়। বারবার দরজা ধাক্কাচ্ছে মিলি। বাহির থেকে তখন একজনের চিৎকার চেঁচামেচি শোনা গেল। আস্তে আস্তে মানুষজনের সংখ্যা হইচই বেড়ে যায়। দরজা খুলে এক মহিলা বলে উঠল, দিন দুপুরে আকাম কুকাম করে, একজন তো ডিভোর্সি ব্যাডা, আরেকজনের কথা আর কি কমো। শাহরিয়ার মিলি দুজনেই এই মহিলাকে চেনে। তার নাম ঋতুপর্ণা চ্যাটার্জি। তিনি ওই ফ্ল্যাটের তিনতলায় থাকেন। মিলি তাকে একটু অন্যভাবেই চেনে। তার একমাত্র ছেলে মিলি বলতে অজ্ঞান। উনি কি এই জন্য ইচ্ছে করে কাজটা করলেন? শাহরিয়ার আর মিলে এতটাই অবাক হয়েছে, কিছু বলার মতো অবস্থা তাদের নেই। আস্তে আস্তে লোকজন আরো জড়ো হলো। বাড়ির বাইরে থেকেও মানুষ আসতে লাগলো। তিল থেকে ঘটনার আকার পেল তালে। খবর শুনে মিলির বাবা মা, বাড়ির ম্যানেজার সবাই চলে এলেন। নিজেদের মেয়েকে চেনে মিলির বাবা মা, কিন্তু এই অসম্মান দূর করবে কিভাবে? শাহরিয়ার বারবার করে সবাইকে বোঝানোর চেষ্টা করছে এসব মিথ্যে, কিন্তু তার কথা থোড়াই পরোয়া করছে কেউ। সবকিছু প্রমাণ এখন তাদের বিরুদ্ধে। অবশেষে সিদ্ধান্ত এলো দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। এতক্ষণ মিলি চুপ থাকলেও এবার তার মাথায় যেন বাজ পড়ল। সে চিৎকার করে বলেছে, অসম্ভব, উনি যা বলেছে সব মিথ্যে কথা, আমি এই বিয়ে করব না। কিন্তু কেউ মিলির কথা বিশ্বাস করলো না। সত্যটা শোনার ব্যাপারে কেউ বিন্দুমাত্র আগ্রহ দেখালো না। এতদিন যারা মিলিকে স্নেহ করত, আদর করত, আজ তারা মিলির চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। সম্মুখে শুনিয়ে দিচ্ছে তিক্ত সব কথা। মেয়ের সম্মান রক্ষার্থে মিলির বাবা মাও রাজি হয়ে গেল। মিলির চিৎকার, আহাজারি, কান্না কারো কাছে এতটুকু প্রশ্রয় পেল না। সেই শুক্রবারে মিলির সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধেই শাহরিয়ারের সাথে বিয়ে হয়ে গেল। সমাজ, পরিবার, সর্বোপরি তার নিজের উপর ঘৃণা জন্মে গেল। এটা কি তার সঙ্গে হওয়ার ছিল? বিয়ের পর 3 দিন ধরে সে অফিসে যায় না, কোনো ফ্রেন্ডের সাথেও যোগাযোগ রাখেনি, সোশ্যাল মিডিয়াতেও ইনঅ্যাক্টিভ। ঘটনা বাতাসের আগেই ছড়ায়। মিলির অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা অফিসে বন্ধু মহলে পৌঁছে গেছে। অজস্র কল, মেসেজের ভিড়ে সে হাঁপিয়ে উঠেছিল। তাই প্রথম 2 দিন ফোন বন্ধ রাখলেও আজ সকালে ফোন অন করেছিল। মা, খালা প্রতিদিনই আসে, নানান রকমভাবে মিলিকে বোঝায়, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন মিলি যেন সবটা মেনে নেয়। একরাশ অভিমান ঘিরে ধরে মিলিকে। সে তার পরিবারের কারো সঙ্গে কোনো কথা বলে না, সামনে চুপচাপ বসে থাকে। কারো সামনে কাঁদেও না সে, কাঁদে প্রতি রাতে একা, নীরবে বারান্দায় বসে। এক রুমে থেকেও শাহরিয়ারের সাথেও তার বাক্যলাপ হয় না। শাহরিয়ার বার দুয়েক অবশ্য কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু মিলেই বলেনি। সে জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। তবে অনেক ভেবেচিন্তে সে একটা ডিসিশন নিয়েছে যে এই সংসার সে করবে না। আলমারি তাকে শার্ট খুঁজতে গিয়ে মিলির দেওয়া পাঞ্জাবিটা চোখে পড়ল নির্জনের। হঠাৎ করে বুকটাতে হাহাকার শুরু হয়ে গেল। শূন্যতা গ্রাস করতে লাগলো তাকে প্রবলভাবে। অথচ ভেতর বাহির উভয় দিকেই সে বেশ শক্ত মনের একজন মানুষ। প্রথম ভালোবাসার মানুষটাকে হারানোর পর থেকে ভালোবাসা, খারাপ লাগা, অনুভূতি নামক শব্দগুলো যেন হারিয়ে গিয়েছিল। এরপর আরো কত মানুষ ভালোবাসার দাবি নিয়ে এলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। কেউই তার এই কঠোর মনে আর ভালোবাসা তৈরি করতে পারেনি, জয় করতে তার মন।
কিন্তু সেদিক থেকে মিলি সম্পূর্ণ ব্যতিক্রম। ছটফটে, চঞ্চল স্বভাবের মেয়েটার ধৈর্য যে আকাশচুম্বী সেটা নির্জন হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল। নয়তো তার মতো কাঠখোট্টা নিরামিষ স্বভাবের মানুষটার মনে কি জায়গা করতে পারত? সময়ের পরিক্রমায় মিলির প্রতি আলাদা একটা টান, ভালো লাগা, দুর্বলতা নির্জনে তৈরি হলেও সেটা কখনোই সে প্রকাশ করেনি মিলির ভালোর চেয়েই। সে মনে প্রাণে মিলিকে পছন্দ করে, কিন্তু পছন্দের পর্যায়টা ভালোবাসায় রূপান্তরিত হয়নি বিধায় বলেনি। আবার অন্য একটা কারণ অবশ্য ছিল, তার দেশে থাকার ইচ্ছে নেই। তার ইচ্ছে বাইরে দেশে যাওয়ার, সেখানেই সেটেল হওয়ার। এছাড়াও তার সর্বদাই মনে হতো তার মতো উদাসীন একটা লোকের সাথে মিলি খাপ খাওয়াতে পারবে না, সুখে থাকবে না। তবে একথাও যে সত্য যে মিলির এভাবে হারিয়ে যাওয়াটা প্রত্যাশিত ছিল না। হতে পারে মিলির জীবনে এক নতুন কারো আবির্ভাব হয়েছে, এই জন্য হঠাৎ এমন দূরত্ব। মিলি অন্য কাউকে ভালোবাসতেই পারে, এটা নিয়ে তো তার কোনো অভিযোগ নেই। তাই বলে কি এভাবে যোগাযোগ বন্ধ করতে হবে? নির্জন সবসময় চায় মিলি সুখে থাকুক, কিন্তু কোনো কিছু না বলে কয়ে এভাবে দূরত্বটাও সে মানতে পারছে না। কেমন যেন একটা পীড়া দিচ্ছে। পাঞ্জাবিটা ধরে নির্জন স্বগতোক্তি করে বলল, কেমন আছো তুমি মিলি? শাহরিয়ার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আয়না দেখার প্রয়োজন তার পড়ে না, কিন্তু ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়িটা নিতে গিয়ে আয়নায় হঠাৎ করে চোখটা পড়ল। এমনিতেই তার ঘড়ি সবসময় বেডসাইড টেবিলেই থাকে, গতকাল টায়ার্ড থাকায় বিছানায় খুলে রেখেছিল। মিলি বোধহয় পরে সেটা ড্রেসিং টেবিলে সরিয়ে রেখেছে। এটাই যেন সকাল সকাল মন খারাপের কারণ হয়ে দাঁড়ালো শাহরিয়ারের। আয়নায় নিজেকে দেখে তার মন খারাপ হয়ে গেল। তার ওজন হাইটের তুলনায় বেশি বলা চলে, বেশ বড়সড় একটা ভুঁড়িও আছে তার। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলেও পাক ধরেছে। সে হতাশ দীর্ঘশ্বাস নিল। দৃষ্টি গেল আয়নায় ভেতরে দেখতে পাওয়া গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকা মিলির দিকে। মিলি কি সুন্দর, তৈলাক্ত চেহারাটাও কত মায়াবী লাগছে। সাজলে তো কথাই নেই, সব দিক দিয়ে মিলি তার চেয়ে এগিয়ে। সে তো কোনো দিক দিয়ে মিলির যোগ্য নয়। মিলির সামনে নিজেকে ভীষণ অপরাধী লাগে তার। শাহরিয়ার মন খারাপ করে ঘড়িটা হাতে পড়ল। গুটি গুটি পায়ে মিলির কাছে এগিয়ে গিয়ে কিছুক্ষণ নির্মিষের দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, তোমাকে ভালো লাগলো সে তাই ভালো ছিল। দূর থেকেই চাইতাম, এটাই ঠিক ছিল। তোমাকে পাওয়াটা বোধ হয় আমার ঠিক হয়নি। জানি ধরেও হয়তো রাখতে পারবো না, আমি যে তোমার যোগ্য নই। বুকের ভেতরটায় কেমন যেন যন্ত্রণা হচ্ছিল শাহরিয়ারের। মিলি নড়াচড়া করছে দেখে সে সরে দাঁড়ালো। আর চোখে একবার তাকিয়ে দেখলো মিলি উঠে বসেছে। ঘুমের রেশ বোধ হয় কাটেনি এখনো, কেমন যেন থম মেরে রয়েছে। অবশ্য বিয়ের পর থেকে মিলি সবসময় এভাবেই থাকে। তার মাঝে এখন আর আগের সেই দুরন্তপনা দেখা যায় না। শাহরিয়ার চাপা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি অফিসে যাচ্ছি। এ কথা সে প্রতিদিনই অফিসে যাওয়ার সময় বলে যায়। মিলি কোনো উত্তর দেয় না, কোনো কথাও বলে না। কিন্তু আজ বলল, আপনার কাছে বাড়ির এক্সট্রা চাবি আছে? শাহরিয়ার একটু অবাক হলেও বুঝতে দিল না। বলল, আছে। কেন? তাহলে একটা চাবি নিয়ে যান, আমি বের হব একটু। কখন আসবো জানি না। কোথায় যাবে? জিজ্ঞেস করতে গিয়েও প্রশ্নটা কণ্ঠনালীতেই আটকে রইল শাহরিয়ারের। জিজ্ঞাসাবাদ কিংবা কৈফিয়ত চাওয়ার মতো অধিকার তো তার আর নেই। তাই সে শুধু ছোট করে বলল, আচ্ছা। শাহরিয়ার চলে যাওয়ার পর মিলি দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবল কি করবে। গতকাল ফোন অন করলেও আবারও বন্ধ করে রাখতে হয়েছে। না, নির্জনের জন্য নয়। নির্জন আর ফোন করেনি। মানুষটাকে মিলি খুব ভালো করে চেনে, যার মধ্যে অনুভূতির চেয়েও আত্মসম্মান অনেক বেশি। আচ্ছা, সে এখন কেমন আছে? ভালো আছে নিশ্চয়ই। এখন তো আর মিলির যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে না। কিন্তু মনের কথা যেন একটা কষ্ট প্রতিনিয়ত তাকে শেষ করে দিচ্ছে। নির্জনের সাথে কথা বলতে না পেরে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সে। ইচ্ছে করলেই কথা বলা যায়, কিন্তু কোথায় যেন একটা অদৃশ্য দেওয়াল, প্রাচীর টপকে যাওয়ার কোনো রাস্তাও নেই। এই বাধাটা কি শাহরিয়ার সাথে তার বিয়ে? মিলি কেঁদে ফেল। নিশ্চুপ কান্না নয়, হাউমাউ করে কাঁদছে সে। ফ্লোরে বসে মাথার চুল টেনে ধরে কাঁদছে সে। তার এই কষ্ট কাকে দেখাবে সে? কেউ তাকে বোঝে না, বোঝার চেষ্টাও করে না। কাউকে সে মনের কথা খুলে বলতে পারে না। পরিবারকে বলবে, তারা বলে মেনে নে। যেখানে মনে নেই সেখানে মেনে কিভাবে নেবে সে? বন্ধুদের বলবে, তাদের সামনে যাওয়ার যে কোনো মুখও নেই। কেউ তার কথা শোনার বদলে কিভাবে এসব হলো, আসলে সে এসব করেছে কিনা এসব জানার আগ্রহটাই তাদের বেশি। কিন্তু মিলি তো এ বিষয়ে কারো সাথে কোনো কথা বলতে ইচ্ছে করে না, কৈফিয়ত দিতে ইচ্ছে করে না। সে ভরসা করার মতো একটা কাজ চায়,
যাকে জড়িয়ে ধরে কাঁদতে পারবে একটু, মনের কষ্টগুলো উগরে দিতে পারবে। কিন্তু এমন মানুষের যে বড়ই অভাব এখন তার। মিলির এই দুর্ভাগ্যের কথা কাছের দূরের সবাই জানলেও ওর বেস্ট ফ্রেন্ড মৌমিতা এখনো জানে না। এর কারণও আছে। মৌমিতা সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছে, এমনকি সবার সাথেও কোনো যোগাযোগও রাখেনি। একমাত্র মিলি ছাড়া আর কারো কাছে মৌমিতার ফোন নাম্বারও নেই। স্বামী, সন্তান, সংসার নিয়ে মৌমিতা নিজের মতোই সুখী আছে। আগের মতো সবসময় কথা না হলেও মাঝে মাঝে মিলির সাথে ওর ফোনে কথা হয়। সব পরিস্থিতিতে মিলিকে সামলে নেয়। এ অসময়ে মিলির এখনও ওর কথাটাই মনে হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আজ সে সাভার যাবে মৌমিতার শ্বশুর বাড়ি। মিলি নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। ফোন এখনও অন করেনি। সে কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। তার নিজের বাড়ি থেকে কেউ এলেও মিলি এড়িয়ে চলে, কথা বলে না। বন্ধ ফোন ব্যাগে রাখতে গিয়ে তার মনে পড়ল যে তার কাছে কোনো ক্যাশ টাকা নেই। নিজের বাসায় গিয়ে যে নিজের টাকা নেবে সেটা সে চাচ্ছে না। আসলে সে কারো কাছে কোনো জবাবদিহি দিতে চাচ্ছে না। পরে মনে হলো তার বিকাশে কিছু টাকা আছে। কত আছে এক্সাক্ট অ্যামাউন্ট তার মনে নেই। তাই চেক করার জন্য ফোন অন করতেই শাহরিয়ারের একটা মেসেজ এলো। মেসেজ ওপেন করে দেখল, তুমি বের হবে বলেছিলে। আমার জানা মতে তোমার কাছে কোনো টাকা নেই এখন। তাই কিছু টাকা ডাইনিং টেবিলের ওপর রেখে এসেছি। বন্ধু হিসেবে না হয় টাকাটা নিও। মিলি কয়েক সেকেন্ড মেসেজে চোখ বুলিয়ে অ্যামাউন্ট চেক করে দেখল 4,000 টাকা আছে। এটাই অনেক। সে শাহরিয়ার টাকা নেয়নি, এমনকি কত টাকা রেখে গেছে গুনেও দেখেনি। তালা দিয়ে বাড়ির বাইরে বের হওয়ার পর অনেকগুলো কৌতূহলী চোখ দেখতে পেল সে, যাদের প্রত্যেকেই মিলির দিকে তাকিয়েছিল। কয়েকজনের চাপা কথাবার্তাও তার কানে এলো। একজন মহিলা আরেকজনকে বলছে, এই যে এই মায়াডারি ধরা খায়া বিয়ে হয়েছে। মিলি প্রতিবাদী হলেও এখানে তার কিছুই বলার নেই। দাঁতে দাঁত চেপে সে হাঁটছে। সেই সঙ্গে তার বুকটাও মনে হলো ফেটে যাচ্ছিল। হঠাৎ তার পাশে ঝড়ের বেগে উপস্থিত হলো রাহুল, ঋতুপর্ণা চ্যাটার্জির ছেলে। রাহুল মিলিকে চেনে মাস 6 হবে। মিলি বলতে সে অজ্ঞান। বয়সে মিলির চেয়ে 2 বছরের ছোট। ধর্ম আলাদা, কিন্তু তার কাছে এসব কিছুই ম্যাটার করে না। সে মিলিকে ভালোবাসে, সারা জীবন একসাথেই থাকতে চায়। ছেলেটাই পাগলামি সম্পর্কে অবগত ছিলেন ঋতুপর্ণা চ্যাটার্জি নিজেও। সম্ভবত এই কারণেই তিনি ছেলেকে মিলি থেকে দূরে রাখতে গিয়ে মিলির এত বড় ক্ষতিটা করে দিলেন। রাহুল হাঁপাচ্ছে। মিলি কিছু বলল না, থামলো না। সে চুপচাপ হাঁটছে। রাহুলও পাশাপাশি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে বলল, একটু দাঁড়ান তো প্লিজ। আপনাকে বারান্দা থেকেই দেখেই এতগুলো সিঁড়ি দৌড়ে নেমেছি। মিলির শান্ত জবাব, আমি তোমাকে আসতে বলিনি। পিছু ঘোরা বন্ধ করো। কেন? কেন মানে? তুমি জানো না কিছু? আমি সব জানি, কিন্তু আমি কিছুই বিশ্বাস করি না। কি বিশ্বাস করো না তুমি? যা শুনেছি, আপনি কখনো এমন কোনো কাজ করতে পারেন না। আমি চিনি আপনাকে। আমার মাই যে এসব করেছে এবং ইচ্ছে করে সেটাও আমি জানি। মিলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কিন্তু কিছুই বলল না। রাহুল নিজেই বলল, আপনি তো ইচ্ছে করে বিয়েটা করেননি। আপনাকে ফাঁসানো হয়েছে। আপনি ডিভোর্স দিন তাকে, তারপর আমরা বিয়ে করে নেব। আর মায়েরও তখন শিক্ষা হবে। মিলি দাঁড়িয়ে পড়ল, কঠিন স্বরে বলল, রাহুল, তোমাকে আমি এর আগেও শতবার বুঝিয়েছি, তখনও তুমি বোঝোনি। ভেবেছিলাম একটা সময় পর তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার পাগলামিটা আসলে খুব সহজে ঠিক হওয়ার নয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার আর আমার সম্পর্ক কখনোই সম্ভব না। এর কারণগুলো তুমি জানো। তার চেয়ে বড় কথা হচ্ছে, তখন তুমি জানতে যে আমি অন্য একজনকে ভালোবাসি। তোমাকে ভালো না বাসার এটাও একটা কারণ। আর এখন বর্তমানে আমার যে সিচুয়েশন, আমি খুব বাজে সময় কাটাচ্ছি। দয়া করে এর মাঝে তুমি আমাকে এক্সট্রা আর কোনো পেইন দিও না। এভাবে পিছু ঘোরা বন্ধ করো। সম্মান যা যাওয়ার তো চলেই গেছে। তোমার দ্বারা যেন লোকে আরও মশলা না মেশাতে পারে প্লিজ। আমাকে আমার মতোই থাকতে দাও। আমি কি করব না করব, কি করা উচিত, সেটা শুধুমাত্রই আমার ডিসিশন। তবে এতটুকু শুধু জেনে রাখো, আমি যাই করি না কেন, তোমার সাথে আমার সম্পর্ক কখনোই সম্ভব না, আর হবেও না। মিলি নিজের কথা শেষ করে রিকশায় উঠে গেল। রাহুল আর পিছু করেনি। কেবলমাত্র ফাঁকা দৃষ্টিতে মিলির চলে যাওয়া দেখছে। সম্পর্ক যদি সম্ভবই না হয়, এত যখন বাধা, তাহলে বিধাতা নিষিদ্ধ মানুষটার প্রতি ভালোবাসা কেন দিল? অফিসে সারাটা দিন কাটলো নির্জনের উদাসীনভাবে। সে তার কাজ নিয়ে খুব সচেতন। কাজে ফাঁকি দেওয়া তার স্বভাবে নেই।
কিন্তু গতকাল মিলির ফোন খোলা পেল, রিংও হলো, অথচ মিলি রিসিভ করলো না, এমনকি কল ব্যাকও করলো না। কি এমন হলো হঠাৎ? মিল কি কোনো বিপদে আছে? এসব ভেবে ভেবেই তার সারাটা দিন কেটে গেল। নির্জনের মাথা যেন কাজই করছে না কোনোভাবে। তার মতো শক্ত মনের মানুষটাও আজ কঠোর থাকতে পারছে না, বুকের ভেতর হাহাকার করছে। মেয়েটা এভাবে মনে ভালোবাসা জাগিয়ে কেন চলে গেল? অফিস ছুটি হয়েছে 5টায়। বের হওয়ার সময় তার এক কলিগ এরকম নিশ্চুপ দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাই, মন খারাপ নাকি? নির্জন হাসার চেষ্টা করে বলল, না ভাই, দেখে তো মনে হয় না। মিলি ম্যামের সাথে ঝগড়া হয়েছে নাকি? মিলির কথা শুনে তার মন আরো খারাপ হয়ে গেল। মিলিকে সে একদিন নির্জনের সাথে রেস্টুরেন্টে দেখেছিল, সেখান থেকেই পরিচয়, এবং সে ধরে নিয়েছিল মিলি নির্জনের গার্লফ্রেন্ড। নির্জন মেকি হাসি দিয়ে বলল, তেমন কিছু না, সম্পর্কে ঝগড়া, মান অভিমান হবেই ভাই। এসব ধরে ইগো নিয়ে বসে থাকলে তো হবে না, সব মিটিয়ে নিন। নির্জন আর কিছু বলল না, দুজন দুদিকেই চলে গেল। যেখানে মানুষটাই নেই সেখানে সে কি মিটিয়ে নেবে? এবার পেলে হয়তো নির্জন আর কোনো ভুল করতো না, ভালোবাসার কথা বলেই ফেলতো, সারা জীবনের জন্য নিজের করে নিত। সে আনমনে হাঁটতে হাঁটতে বাস স্টপেজে এসে দাঁড়ালো। বাসে ওঠার জন্য এগিয়ে গিয়ে বাসের গেটের সামনে দাঁড়াতেই দেখতে পেল অন্যান্য যাত্রীদের সাথে মিলিও বাস থেকে নামছে। বাস থেকে নামার সময় মিলিও নির্জনকে দেখে থমকে গেছে। নির্জন খুবই সচেতন মানুষ, আবেগ তার মাঝে কমই কাজ করে, কিন্তু আজ যেন তার পুরনো স্বভাবকে সব ছাপিয়ে গেল মিলির দেখা পেয়ে। এতক্ষণ মেঘলা আকাশ থম মেরে থাকলেও এবার শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। বাস চলে গেছে। যারা আছে তারা দৌড়াদৌড়ি করে ছাউনি খুঁজছে নিজেদের বৃষ্টি ভেজা থেকে বাঁচানোর জন্য। এদিকে কেবল নির্জনই ব্যতিক্রম। নির্জন এবং মিলি ভেজা অবস্থায় একটা রেস্টুরেন্টে বসে আছে। মিলি এতদিন কোথায় ছিল, কি হয়েছিল, ফোন বন্ধ কেন, এসব প্রশ্ন একটার পর একটা করেই যাচ্ছে নির্জন। কিন্তু মিলি নিরুত্তরই নিশ্চুপ, মাথা নত করে সে নখ করছে। মনে মনে ভাবছে কি করে যে নির্জনের সামনে সত্যিটা বলবে। অবশ্য আজ হোক বা কাল নির্জনকে তো সত্যটা জানাতে হবে। মিলি, চুপ করে আছো কেন? নির্জনের প্রশ্নে মিলি মাথা উঁচু করে তাকালো। নির্জন ফের প্রশ্ন করলো, কোথা থেকে আসলে এখন? মিলি মুখ খুলল, বলল, সাভার। কেন? মমিতার বাসায় গিয়েছিলাম। তোমার বেস্ট ফ্রেন্ড যে। হুম। এতদিন কি ওখানে ছিলে? না। তাহলে? মিলি আবার চুপ হয়ে গেল। নির্জন নড়ে চড়ে বসে বলল, আমাকে বলো না, কি হয়েছে? বাসায় কোনো প্রবলেম? তুমি এত এমন ছিলে না। আগে তো অনেক ছোট ছোট বিষয়গুলো আমার সাথে শেয়ার। আমার বিয়ে হয়ে গেছে। নির্জনের পুরো কথা শেষ হওয়ার পূর্বেই রুদ্ধশ্বাসে বলে ফেলল মিলি। নির্জন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরক্ষণেই হেসে বলল, তুমি মজা করছো না? দেখো মিলি, তোমার চঞ্চলতা আমার পছন্দ, কিন্তু শিশুন তো আমাকে বুঝতে হবে। আমি মজা করছি না, কোনো মিথ্যাও বলছি না। সত্যি আমার বিয়ে হয়ে গেছে। কবে? 13 তারিখ। নির্জন কি বলবে বুঝতে পারছে না। আজ যখন মিলিকে দেখল তখনই ভেবে নিয়েছে আজই সে মনের কথা মিলিকে জানিয়ে দেবে। কিন্তু এত বড় সারপ্রাইজ যে মিলি তাকে দিবে তা তো সে আশাই করেনি। সে কোনোরকমভাবে জিজ্ঞেস করলো, পারিবারিকভাবে? মিলি দুদিকে মাথা নাড়ালো। রিলেশন করে বিয়ে করেছো তুমি? মিলি ধরে আসা কণ্ঠে বলল, ভালো তো আমি তোমাকেই বাসি, রিলেশন করে বিয়ে করব কিভাবে? যাই হোক, এই কয়দিনে অনেক কিছুই ঘটে গেছে, সেসব জেনে এখন আর লাভ নেই। আজ থেকে তুমিও শান্তিতে থাকতে পারবে। এসব কথার মানে কি? বিরক্ত করার জন্য তো আর আমি রইলাম না, আসছি, ভালো থেকো। মিলি উঠে দাঁড়ালো। নির্জনকে ছেড়ে চলে আসার সময় তার মনে হচ্ছিল কেউ তার হৃদয়টাকে এফোর এফোর করে দিচ্ছে। মানুষটাকে আর কখনো বলা হবে না, আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি। মিলি সবার আগে নিজের বাড়িতে গেল। মা বাবা, খালামণি, ফুপু, নানু সবাই ছিল। মিলিকে এভাবে ভেজা দেখে মা জিজ্ঞেস করলেন, এভাবে ভিজলি কিভাবে, কোথায় গিয়েছিলি? একটু থেমে ফের বললেন, যা, আগে কাপড় পাল্টে আয়, কথা আছে আমার। ভেজা কাপড় চোপড় আগে পাল্টে আয়। না, চলে যাব আমি। তোমাদের একটা কথা জানাতে এসেছি। সবাই উৎসুক হয়ে মিলির মুখের দিকে তাকিয়ে আছে। মা জিজ্ঞেস করলেন, কি কথা? মিলি কয়েক সেকেন্ড সময় নিয়ে সবার মুখের দিকে তাকালো। তারপর দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি ওনার সাথে সংসার করব না, যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হয়ে যাব। ফুপু প্রায় আতকে উঠে বললেন, আলাদা হবি মানে কি, তালাক দিবি? মিলি চাপা স্বরে বলল, হুম।
এগুলো কথা কোস না বোন, বিয়া যখন হইয়াই গেছে তখন মায়না নে। জীবন আর কয়ডা, মায়া মানুষের বিয়াই হয় কয়ডা বোন। নানুর কথার প্রেক্ষিতে মিলি তখন বলল, তুমি ঠিকই বলেছো নানু, জীবন তো একটাই। একটা জীবন কেন এভাবে মানিয়ে নিয়ে কাটাতে হবে? মনের বিরুদ্ধে গিয়ে কেন থাকতে হবে? খালা তখন বললেন, সবসময় যুক্তি তর্ক কইরা সংসার করা যায় না। মানুষ কি কইব, মানুষের কথাকে এখন আর আমি ভয় পাই না। মা মিলির মাথায় হাত বুলিয়ে বললেন, মা পাগলামি করিস না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না। মিলি হাত সরিয়ে দিয়ে বলল, রাগ করে কোনো সিদ্ধান্ত নিই নাই মা, ভেবেচিন্তে নিয়েছি। আর ভয় নেই, ডিভোর্সের পর আমি তোমাদের কাছে এসে উঠব না, নিজের ব্যবস্থা আমি নিজে করতে পারবো। এরপর আর কারো কোনো কথা না শুনেই মিলি শাহরিয়ারের বাসায় চলে আসে। শাহরিয়ার অফিস থেকে এসে রান্নার তোড়জোড় করছিল। মিলিকে ভেজা অবস্থায় দেখেও কোনো প্রশ্ন করল না। মিলি তার এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চোখ ফেটে কান্না পাচ্ছে তার। নির্জনের কথা মনে পড়লেই তার নিজেকে ভীষণ অসহায় লাগে। এমন এক অবস্থায় আছে সে, না পারছে এখানেই থাকতে, আর না পারছে নির্জনের কাছে ছুটে চলে যেতে। মিলি গোসল করে সে চুপ করে শুয়ে রইল। মৌমিতার সাথে যতক্ষণ ছিল সময়টা ভালোই কেটেছিল। একমাত্র মৌমিতাই বোধ হয় মিলির মতো করে মিলিকে বুঝতে পেরেছে। বিয়ের পর থেকে মিলির খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। সকালে সে খায় না বললেই চলে, কখনো দুপুরে খায় কিংবা রাতে। এভাবে সে বাইরে থেকেও দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু তারই বা কি করার আছে? খাবার যদি গলা দিয়ে নাই নামে তাহলে সে খাবে কিভাবে? আজ রাতেও তার ক্ষুধা নেই। তবু যখন শাহরিয়ার খাওয়ার জন্য ডাকলো, মিলি উঠে গেল ডাইনিং রুমে। শাহরিয়ার বলল, বসো। মিলি একটা চেয়ার টেনে বসে বলল, আমার জন্য খাবার বাড়বেন না, আমার ক্ষুধা নেই। আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। শাহরিয়ার শান্ত কণ্ঠে বলল, বলো। আমি আপনার সাথে মনের বিরুদ্ধে গিয়ে, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সংসার করতে পারবো না। সমাজ কি বলবে, মানুষ কি বলবে, রিলেটিভ কি বলবে, এসব কথা ভেবেও আমি মানিয়ে নিতে পারবো না। তাছাড়া এরা যে আমার কত কাছের আর কতটা ভালো চায় সেটা তো আমি আমার বিপদের সময়ই দেখেছি। আপনাকে আমি চিনি অনেক সময় ধরে, সম্মান করি আমি আপনাকে। কিন্তু সেই সম্মান জয় করে, জেদ ধরে আমি জোর করে সংসার করতে পারবো না। তোমাকে জোর করে সংসার করতে হবে না মিলি, তুমি যা চাও তাই হবে। আমার ডিভোর্স চাই। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ব্যবস্থা করছি। থ্যাঙ্কস। মিলি উঠে দাঁড়ালো। চলে যাওয়ার পূর্ব মুহূর্তে বলল, আর একটা কথা। শাহরিয়ার জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকালো। মিলি বলল, আমি কাল থেকে অফিসে জয়েন করব, আর ওখানেই হোস্টেলে থাকব। আমি আসলে এখানে আর টিকতে পারছি না। মানুষের নিন্দে মন্দ, বাঁকা চাহনি আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না। কিন্তু আমি এভাবে ভেঙেও পড়তে চাই না। তুমি যেটা ভালো বুঝবে, যেটাই তোমার ভালো হবে সেটাই করবে। জীবন তোমার, সিদ্ধান্তও তোমার। আমার কোনো আপত্তি নেই। মিলি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে রুমে চলে গেল। শাহরিয়ার ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নিয়ে খাবারগুলো ঢেকে রাখলো। ক্ষুধা কেন যেন মিটে গেছে তার। তাহমিনা বেগম ছেলেকে খাওয়ার জন্য ডাকতে এসে দেখলেন নির্জন উদাসীন দৃষ্টি মেলে জানালার কাছে বসে আছে। অফিস থেকে আসার পরে কেমন যেন ঝিম মেরে আছে। তিনি ছেলের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নির্জন চকিতে পাশে তাকিয়ে বলল, কই, কিছু না তো। এমন মনমরা লাগছে কেন? তেমন কিছু না, একটু টায়ার্ড। খেয়ে শুয়ে পড়, ভালো লাগবে। ক্ষুধা নেই এখন মা, পরে খাবো, তোমরা খেয়ে নিও। তাহমিনা বেগম আর জোর করলেন না। জোর করে অবশ্য বিশেষ কোনো লাভ নেই তিনি জানেন। তাই নিঃশব্দে চলে গেলেন। নির্জনের প্রতিটা মুহূর্তে যেন মিলি মিশে আছে। রেস্টুরেন্টে বলা কথাগুলো বিশ্বাস করতে এত কষ্ট হচ্ছে। যখন বলল মিলির বিয়ে হয়ে গেছে, তখন অদৃশ্য একটা চাকু যেন কেউ ঠিক তার বুকের বাম পাশে ঢুকিয়ে দিয়েছে। আগের সময়গুলোর কথা ভীষণ মনে পড়ছে এখন। কত পাগলামি না করেছে মেয়েটা। একদিন কথা হয়নি বলে কেঁদে কেটে বুক ভাসিয়েছে। অফিসের সামনেও চলে গেছে। মেয়েটার চঞ্চলতায় তার ভেতরের কঠিন সত্তা একটু একটু করে গলে গেছে। এখন আর সেই মেয়েটা নেই। কিভাবে যেন মুহূর্তে বহু ক্রোশ দূরে চলে গেছে, ধরাছোঁয়ার বাইরে। মিলি যতবার ভালোবাসার আবদার নিয়ে আসতো, নির্জন ততবার সেই আবদার এড়িয়ে যেত। মিলি তবুও একই আবদার করত, কখনো অভিমানী হয়ে, আবার কখনো বা মজার ছলে বলতো, এত ভালোবাসি তো, তাই এত অবহেলা। এখন আছি বুঝো না, যেদিন থাকবো না সেদিন বুঝবে। নির্জনের বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিকষ কালো অন্ধকার আকাশ পানে তাকিয়ে স্বগতোক্তি করে বলে,
সত্যি, এখন আমি বুঝতে পারছি মিলি, কিন্তু কি নিদারুণ কষ্ট সয়ে নিতে হচ্ছে আমায়, সেটা হয়তো তুমি কখনোই বুঝবে না, জানবেও না। পরের দিন সকালে অফিস টাইমের 1 ঘন্টা আগে নিজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল মিলি। প্রয়োজনীয় জিনিসপত্র বলতে তার কয়েকটা জামা কাপড় এবং কয়েকটা বোরকা শুধু। শাহরিয়ার অনেকবার বলেছিল সকালে নাস্তাটা করে যেতে, কিন্তু মিলি করেনি। মিলি বর্তমানে উঠে এসেছে তার কলিগ সুলতানার কাছে। ওর সাথে হোস্টেলে থাকবে মিলি। ভাগ্যক্রমে একটা সিট পেয়েছিল এই অসময়ে। সুলতানা পুরো ব্যাপারটা না জানলেও এতটুকু আন্দাজ করতে পেরেছে যে কিছু একটা অঘটন ঘটেছে। নয়তো এতদিন অনুপস্থিত থাকার মতো মেয়ে মিলি নয়। মিলির বর্তমান চেহারার করুণ অবস্থা দেখে সুলতানাও জিজ্ঞেস করার আর সাহস হয়নি। হয়তো মিলি নিজেই বলবে পরে। সে জোর জবরদস্তি করে হালকা নাস্তা করালো মিলিকে। অফিসে গিয়ে বসের তোপের মুখে পড়েও মিলি চুপ করে রইল। প্রথমে রাগারাগি করলেও বস পরক্ষণে চুপ হয়ে গেলেন। মিলি অফিসের ভালো একজন স্টাফ, বলতে গেলে কখনোই অ্যাবসেন্ট করে না। অনেক সময় অসুস্থ শরীর নিয়েও মিলিকে ডিউটি করতে দেখা গেছে। তিনি নিজের রাগকে কন্ট্রোল করে মিলিকে বসতে বললেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার? ফোন কেন বন্ধ ছিল? মিলি বিষয়টা গোপন রাখলো না, বলল সব। বস তাকে স্নেহ করেন বিধায় মিলি ভরসা করে বলল, তাছাড়া আজ কেউ কিছু জানে না মানে পরে যে জানবে না, এমন তো কোনো কথা নেই। মিলি বলার আগে যদি ঘটনাটি অন্য কেউ আগে জানে, তাহলে সেটা বিশ্রী রূপ নেবে। বস বেশ বিস্মিত হয়ে বললেন, এভাবে বিয়ে হয়ে গেল, তাই বলে তুমি ফোন বন্ধ রাখবে কেন? আমার রাগ তো এখানেই হয়েছে। সবকিছু থেকে লুকিয়ে থাকাটা কি কোনো সমাধান হতে পারে? তোমাকে তো চিনি অনেক দিন হলো। তুমি তো সমস্যা কিংবা বিপদ দেখে পালিয়ে বেড়ানোর মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। মিলে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আসলে সবকিছু চোখের পলকেই এমনভাবে বদলে গেল যে আমি পরিস্থিতির সাথে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না। কিন্তু পরে উপলব্ধি করতে পেরেছি আমি ভুল পথে হাঁটছি। তাই এখন ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি। খুবই ভালো সিদ্ধান্ত। যে কোনো সমস্যায় আমি সাথেই আছি। কোনো কিছু দরকার হলে আমায় বলবে। মিলি মাথা নাড়ালো। বস বললেন, ঠিক আছে, যাও কাজ করো। মিলি নিজের ডেস্কে এসে বসলো। কিছুক্ষণ থম মেরে বসে থেকে কাজে মন দেওয়ার চেষ্টা করলো সে। যদিও প্রথম দিকে বিষয়টা বেশ অসম্ভবই ছিল, কিন্তু পরক্ষণেই সে কাজে মন বসাতে সক্ষম হয়েছে। সারাদিন তার কিভাবে কেটেছে সে জানে না, তবে অন্যান্য দিনের তুলনায় ভালো কেটেছে। বিকেলে 5টার দিকে ছুটি হলে সে ফোন ওপেন করে। সাথে সাথে বাড়ি থেকে ফোন আসে তার। বাবা ফোন করেছেন। মিলি ফোন রিসিভ করতে ওপাশ থেকে বাবা ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় আছিস তুই মিলি? মিলি উত্তর দেওয়ার পূর্বে একজন পুলিশ অফিসার সামনে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, আপনার নামই কি মিলি? মিলি কান থেকে ফোন নামিয়ে বলল, জি। আপনার হাজবেন্ডের নাম শাহরিয়ার? মিলি কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, হুম। কিন্তু আপনি? আমার ইউনিফর্ম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একজন পুলিশ। তা পারছি, কিন্তু আমাকে কি দরকার? আপনাকে একটু আমাদের সাথে থানায় যেতে জিজ্ঞাসাবাদের জন্য। মিলে ভ্রুকুচকে বলল, কিসের জিজ্ঞাসাবাদ? রাহুল চ্যাটার্জি সুসাইড করেছেন জানেন? সঙ্গে সঙ্গে মিলির হাত থেকে তার ফোনটা পড়ে গেল। সে নিজের উপর ভারসাম্য যেন হারিয়ে ফেলছিল। সেই সময় সুলতানা তাকে ধরে ফেলে। পুলিশ অফিসারটি তখন সুলতানাকে বলে, আপনি ওনার কি হন? কলিগ। আপনি ওনার সাথে আসলে ভালো হয়। সুলতানা রাজি হয়ে গেল। ফোনটা তুলে মিলিকে নিয়ে ঘেঁটে জিপ গাড়িতে উঠল। অফিসের অনেক পরিচিত মানুষই মিলি আর সুলতানার দিকে কৌতূহলী এবং বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল তখন। কিন্তু মিলির ভ্রুক্ষেপ সেদিকে নেই। তার শুধু মাথায় ভেতর ঘুরছে। রাহুল আর নেই দুনিয়ায়। থানায় গিয়ে দেখলো সেখানে শুধু শাহরিয়ার আর মিলির মা বসে আছে। বাবাকে আগেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মিলির মা মেয়েকে রেখে যেতে চাননি, তাই অপেক্ষা করছিলেন থানায়। ওদিকে বাবা বাইরে বেরিয়ে মিলিকে ফোন করে দূরে কোথাও থাকতে বলতে চাইছিলেন। ভয় হচ্ছিল যদি মেয়ের আবার বড় কোনো ঝামেলায় পড়তে হয়। মিলি একটা চেয়ার টেনে পুলিশ অফিসারের সামনে বসলো। পুলিশ অফিসার আসিফ শিকদার মিলিকে দেখে যারপনাই অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি মিলিকে চেনেন নির্জনের মাধ্যমে। মেয়েটা যে নির্জন বলতে অজ্ঞান ছিল, এটা তো তার চেয়ে আর ভালো কেউ জানতো না। কিন্তু এখন সে শাহরিয়ার স্ত্রী, আবার রাহুলের সাথে এভাবে জড়িয়ে পড়া, সবকিছু যেন তার ঘেঁটিঘুটি যাচ্ছিল। থানায় যখন রাহুলের বাবা মা এসে উপস্থিত হলেন, ঋতুপর্ণা চ্যাটার্জি কাঁদতে কাঁদতে মিলির দিকে তেড়ে যাচ্ছিলেন।
একজন লেডি কনস্টেবল তাকে আটকে ফেলেন। তিনি দমে যাওয়ার পাত্রী নন। চিৎকার চেঁচামেচি করে বলছেন, এই মেয়ে আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী। ওই মারছে আমার ছেলেকে। ওর ফাঁসির ব্যবস্থা করেন স্যার। আসিফ শিকদার তাকে মৃদু ধমক দিয়ে বলেন, আহ, এভাবে সিন ক্রিয়েট করছেন কেন? ফাঁসি দেওয়া আমার কাজ নয়। তাছাড়া কে দায়ী আর কে সাধু তা তো পরেই জানা যাবে। এরপর তিনি মিলির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, আমরা আপনাকে সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনেছি। আপনার হাজবেন্ড বলছেন বিয়েটা জোরপূর্বক হয়েছে, এটা কি সত্যি? অন্যদিকে রাহুলের ফোনের কল লিস্ট চেক করে দেখা গেছে সে একটা নাম্বারে বারবার ফোন দিয়েছেন, আর সেই নাম্বারটা আপনার, যদিও আপনার ফোন নাম্বার বন্ধ ছিল। মিলি চুপ করে আছে। তিনি নিজেই বললেন, আমরা আপনার বাড়ির এবং প্রতিবেশীদের মধ্যে অনেকেই জিজ্ঞাসাবাদ নিয়েছি। তাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপনার এবং মিস্টার শাহরিয়ারের বিয়েটা ফাঁসানোর মাধ্যমে হয়েছে। আবার অনেকে বলছে এক রুমে আপনাদের হাতে নাতে ধরেছেন রাহুলের মা। কিন্তু রাহুলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রত্যেকেই বলেছেন রাহুল আপনাকে পছন্দ করত। অনেক পাগলও ছিল আপনার জন্য। আপনার বিয়ে হয়ে গেছে এটা সে মেনে নিতে পারেনি বলেই সুসাইড করেছে, এরকমই ধারণা তাদের। কিন্তু রাহুলের মা দাবি করছেন তার ছেলের মৃত্যুর পেছনে আপনার হাত রয়েছে। এখন আপনি কতটুকু ইনভলভ আছেন সেসবের সাথে যদি আমাদের একটু বলতেন। মিলির মা মিলির হাত চেপে ধরে আশ্বস্ত করে বলতে বললেন। মিলিও কিছুক্ষণ সময় নিয়ে শুরু থেকে সবটা বলা শুরু করে। সব শুনে আসিফ শিকদার বললেন, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। পরে কোনো প্রয়োজন হলে আমরা আপনাকে ফোন করব। নাম্বারটা খোলা রাখবেন। মিলি চলে আসার জন্য উঠে দাঁড়ালো। ফিরে তাকালো একবার ঋতুপর্ণা চ্যাটার্জির দিকে। ঘৃণায় বুক বিষিয়ে গেল। তার ঘৃণ অপকর্মের জন্য শাস্তি পেতে হলো রাহুলকে। পাপনাকে তার বাপকেও ছাড়ে না। কিন্তু এভাবে বোধ হয় বিধাতা শাস্তি না দিলেও পারতেন। রাহুলের মৃত্যু মেনে নিতে পারছে না মিলি। থানা থেকে বেরিয়ে মা মিলিকে বললেন, বাড়িতে যাবি চল। মিলি রুষ্ট কণ্ঠে বলল, না, জেদ করিস না। আমি জেদ করছি না মা। ওইখানে গেলে আমার দম আটকে আসবে। মানুষজন এখন আরো বেশি বাঁকা চোখে তাকাবে। আমি একের পর এক ধাক্কা নিতে পারবো না। আমি একা থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। মা এবং শাহরিয়ার দুজনেই চুপ করে মিলের মুখের দিকে তাকিয়ে আছে। সুলতানা তখন তাদের আশ্বস্ত করে বলল, আন্টি, মিলি আমার সাথে আমার রুমেই থাকে। আপনারা চিন্তা করবেন না কোনো। আমি ওকে দেখে শুনে রাখবো। যদিও মায়ের মন পুরোপুরি আশ্বস্ত হতে পারছিলেন না, কিন্তু সব দিক বিবেচনা করেই তিনি আর মিলিকে জোর করলেন না। সুলতানার ফোন নাম্বারটা নিয়ে বারবার বলে আসলেন, আমার মেয়েটাকে দেখে রেখো মা। এরপর ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে তিনি আর শাহরিয়ার বাড়ি চলে আসলেন। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না তিনি। একের পর এক ঝড় তার মেয়ের জীবনে বয়ে চলেছে। সেই চঞ্চল, চতুর, প্রাণখোলা হাসিতে মেতে থাকা মেয়েটি যেন হঠাৎই কালো মেঘের আড়ালে ঢেকে গেল। তার মেয়েটা কি আবার আগের মতো হাসবে না? পাবে না সুখের দেখা? কেউ তাকে যত্ন করে আগলে রাখতে পারবে না? মিলি হোস্টেলে ফিরে চুপচাপ শুয়ে রইল। সুলতানার যা জানার সব থানাতেই জেনেছে সে। তাই এই ব্যাপারে আর কিছু মিলিকে জিজ্ঞেস করলো না। মিলি তারপরে অফিসে জয়েন করলেও দুজনের সখ্যতা অনেক বেশি। হবেই না বা কেন? মেয়েটা এত বেশি মিশুক আর সবসময় এমন প্রাণখোলা হাসি দেয় যে মন শীতল হয়ে যায়। যে মানুষ মিলির মতো মেয়ের সাথে মিশতে পারবে না, সেই মানুষের মতো দুর্ভাগা দ্বিতীয় কেউ বোধহয় আর নেই। সুলতানার এটা ভেবেই খারাপ লাগছে যে এমন ভালো মনের মেয়েটার কেন এত বিপদ, এত কেন খারাপ হচ্ছে এই মেয়েটার সাথে। তার খুব জানতে ইচ্ছে করছে নির্জনের ব্যাপারে। মিলির যে বিয়ে হয়ে গেছে এভাবে, এখন আবার তাকে নতুন ঝামেলায় পড়তে হয়েছে, এসব কি সে জানে? মিলির ফোনটা তখন বেজে উঠল। অফিসার আসিফ শিকদার ফোন খোলা রাখতে বলেছিলেন বলে আর বন্ধ করেনি। কল এসেছে নির্জনের নাম্বার থেকে। রিং হয়ে কল কেটে গেল। আবার কল এসেছে। মিলি দেখছে কিন্তু রিসিভ করছে না। সুলতানার রান্নায় বন্দোবস্ত করছিল তখন। সেও দেখেছে যে মিলি ফোনের দিকে তাকিয়ে আছে কিন্তু রিসিভ করছে না। ফোন রিসিভ করছে না কেন? কে কল করেছে জিজ্ঞেস করলো সুলতানা। মিলি দীর্ঘশ্বাস নিয়ে বলল, নির্জন। সে কি জানে তোমার বিয়ে হয়ে গেছে? জানে, কিন্তু কিভাবে হয়েছে তা জানতো না। কিন্তু এখন বোধহয় জানে। তুমি না বললে কিভাবে জানবে? আসিফ ভাইয়া হয়তো সব বলে দিয়েছে। সে কে?
পুলিশ অফিসার, নির্জনের বন্ধু। আজ যে থানায় দেখলাম সে। হ্যাঁ। সুলতানা বেশ অবাক হলো। বলল, তাহলে ফোন রিসিভ করো, দেখো না কি বলে। দুজনের কথোপকথনের মাঝে আরও দুবার রিং হয়ে কল কেটে গেছে। চতুর্থ কলটি রিসিভ করলো মিলি। ওপাশ থেকে নির্জন উদ্বিগ্ন কণ্ঠে তাকালো। মিলি। এরপর চোখ। নীরবতা কাটিয়ে ফের বলল, তুমি আমায় এসব আগে কেন বলনি? বললে কি হতো? দেখা করতে পারবি এখন? না। ঠিক আছে, একটু জানালার কাছে আসো, আমি বাইরে আছি নিচে। মিলি জানালার কাছে গিয়ে দেখলো নির্জন দাঁড়িয়ে আছে। বুকটা নিমেষে ধক করে উঠল তার। পোড়া হাত নিয়ে বিছানায় বসে আছে মিলি। আজ সকালে ভাত রান্না করতে গিয়ে গরম ভাতের মার পড়েছিল ডান হাতের ওপর। ক্ষতস্থানটা এখনো জ্বলছে। এই জন্য আজ তার অফিসেও যাওয়া হয়নি। সকালে বসকে ফোন করে জানিয়ে দিয়েছে এখন করার মতো কিছুই নেই। সুলতানা অফিসে। ফ্যান ছেড়ে দিয়ে মিলি এবার শুয়ে পড়ল। হাত বিছিয়ে রাখলো সন্তর্পণে। মাকে একটা ফোন দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণে মত বদলালো সে। হাত পড়েছে শুনলে অস্থির হয়ে যাবে। মিলি এখন আর কাউকে নিজের দুঃখের গল্প শোনায় না, দুঃসময়ের কথা শোনায় না। সমস্ত দুঃখ কষ্টগুলোকে সে নিজের মাঝে লুকিয়ে রেখে নিজের হাসি খুশি সত্তাকে দেখায়, যেটা আদতে শুধু মিথ্যা দিয়ে ভর্তি। রাহুলের মৃত্যুর প্রায় 3.5 মাস সময় কেটে গেছে। প্রথম প্রথম তার অন্যান্য প্রেশারের সাথে রাহুলের সুসাইডও নতুন করে যুক্ত হয়েছিল। ঠিকমতো ঘুমাতে পারেনি, খেতে পারেনি। যদিও সত্যি তার কোনো হাতে ছিল না এই মৃত্যুতে, তবুও তার মেনে নিতে ভীষণ কষ্ট হয়। একটা মানুষ তাকে ভালোবেসে এভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটা তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিল। কেমন যেন দম বন্ধ করা একটা অনুভূতি। এতগুলো দিনে শাহরিয়ারের সাথে দুবার কথা হয়েছিল শুধু ফোনে, তাও দরকারি বিষয়ে। মিলি বাবা মায়ের সাথেও সেভাবে কোনো যোগাযোগ রাখেনি। মা অবশ্য প্রায় হোস্টেলে চলে আসে দেখা করার জন্য। মহিলা হোস্টেল বলতে বাবা ভেতরে আসতে পারে না। মেয়েকে এক পলক দেখবে বলে হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। অগত্যা মিলিকে নিচে নেমেই বাবার সঙ্গে দেখা করতে হতো। তার বাবার সঙ্গে এমনও আরও একজন তৃষ্ণার্ত মানুষ হচ্ছে নির্জন। প্রায় সে নিচে এসে দাঁড়িয়ে থাকতো। মিলি অবশ্য তখন নিচে নামতো না। ইচ্ছে হলে জানালার কাছে আসতো, আর না হলে জানালার কাছেও যেত না। সে চাইতো বারংবার নির্জনকে এড়িয়ে চলতে, কিন্তু সবসময় সেটা সম্ভব হতো না। হবে কি করে? ভালোবাসার মানুষকে এড়িয়ে চলা কি এতটাই সহজ? ভাবনা চিন্তার অতল গহীনে হারিয়ে যাওয়ার মাঝেই মিলির ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে মৌমিতা নামটি। মিলি মৃদু হেসে ফোন রিসিভ করে বলল, হ্যালো মৌ, কি খবর তোর? আজকাল তো নিজ থেকে ফোনও দিস না। তুই মিথ্যা বলিস কিভাবে? কাল দুপুরে তো আমাদের কথা হলো, এরপর কাল রাত গেল, আজ সকালে তো শেষ হওয়ার পথে। তোর তো খবরই নেই। ফোন দিতাম দুপুরে। এখন তোর অভিযোগ কি শেষ হয়েছে? সত্যি বলেও অভিযোগের মতোই লাগবে। এখন বল, তোর কি অবস্থা? বেজি আছিস? না, আমি তো বাসায়। অফিসে যাসনি আজ? না, হাত পুড়ে গেছে। মৌমিতা আতকে উঠে বলল, বলিস কি? কিভাবে? ভাতের মার পড়েছিল হাতে। কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে তোর? এবার তো নিজের প্রতি একটু মনোযোগী হ। মিলি চুপ করে রইল। মৌমিতা কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, হাতে মলম লাগিয়েছিস? হ্যাঁ। সাবধানে থাকিস, আর নিজের যত্ন নিস। আচ্ছা। মিলি শোন। বল, শুনছি। তার সাথে আর কথা হয়েছে তোর? কার সাথে? শাহরিয়ার ভাইয়ার সাথে? না। ডিভোর্স কি সত্যি দিবি? হ্যাঁ। করুণা করে তো আর সংসার করা যায় না। ডিভোর্স যদি করিসই, তাহলে নির্জন ভাইয়ের কাছে ফিরে যা। আমার বিশ্বাস সে তোকে ভালোবাসে। মিলি তাচ্ছিল্য করে হেসে বলে, এতদিন অবিবাহিত ছিলাম তখনই ভালোবাসিনি, আর এখন তো বিবাহিত, 2 দিন পর ডিভোর্সও হবে। এখন সে আমাকে ভালোবাসতে যাবে? তুই তো ডিভোর্সের বিষয়টা তাকে এখনো জানাসনি। সে তো ভেবে বসে আছে তুই তার সাথেই থাকবি। আমি বলি কি, সব কথা তাকে খুলে বল, দেখ সে কি বলে। ফিরে তো আগেও অনেকবার দিয়েছে, তাই না? একবারও যদি ফিরিয়ে দেয় দিক। লাস্ট একটা চেষ্টা করে দেখ। দরকারে না হয় আরেকবার ছোট হলি, শেষবার। না রে, অনেক তো হলো। সে আসলে আমার জন্য নয়। আমি তো আগেও যোগ্য ছিলাম না, আর এখন তো আরও নই। তাহলে তুই কি করবি? কি চাস? দেখি জীবন আমাকে কোন দিকে নিয়ে যায়। বইটাবিহীন নৌকার যেমন কোনো গন্তব্য থাকে না, আমারও তেমন আর কোনো আশা নেই। জীবন যেদিকে নিয়ে যাবে আমিও সেদিকেই যাব। আমি বলছি শোন, নির্জন ভাইয়া তোকে ভালোবাসে, নয়তো কেন এখনো তোর খোঁজ খবর নেবে?
তুই কেন বলছিস না যে এই সংসার তুই করবি না? আমি কি করব না করব তা তো আমার ব্যাপার, তার দেখার বিষয় না। তাকে কেন বলতে যাব? মমিতা হাল ছেড়ে দিয়ে বলল, তোর যা ইচ্ছে হয় তুই কর, কিন্তু একটা কথাই বলবো, তোর জীবনের এখন অনেকটা সময় পড়ে আছে। ইগো আর জেদ নিয়ে বসে থাকিস না মিলি। মিলি কোনো জবাব দিল না। মৌমিতা বলল, নিজের খেয়াল রাখিস, আমি পরে ফোন দেব আবার। আচ্ছা। ফোন রেখে মিলি দীর্ঘশ্বাস নিল। কি অদ্ভুত জীবন তার। চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলো সে। যখন চোখ লেগে আসবে সে সময়ে আননোন নাম্বার থেকে একটা কল আসে। মিলি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ বলে ওঠে, আপু, আমি আপনার হোস্টেলের সামনে, একটা পার্সেল আছে, নিয়ে যান। মিলি বেশ অবাক হলো। সে তো কোনো কিছুই অর্ডার করেনি, তাহলে পার্সেল কে পাঠালো? সে কৌতূহলী হয়ে নিচে নামলো। ডেলিভারি বয় একটা খাম এগিয়ে দিল ওর হাতে। খামের উপর শাহরিয়ারের নাম দেখে আরো বেশি অবাক হয়ে গেল সে। রুমে এসে খামটা খুলতে ডিভোর্স পেপার বেরিয়ে এলো, যেখানে অলরেডি শাহরিয়ারের সিগনেচার দেওয়া আছে, সঙ্গে একটা চিঠি। মিলে বেশ কিছুক্ষণ ডিভোর্স পেপারে চোখ বুলালো। বিয়ে, ডিভোর্স শব্দ দুটো অনেকবার মনে মনে আওড়ালো সে। সমাজের চোখে এখন থেকে সে একজন ডিভোর্সিও। প্রলম্বিত শ্বাস নিয়ে সে চিঠিতে পড়তে শুরু করলো, প্রিয় মিলি। প্রিয় সম্বোধন করার অধিকার আমার নেই আমি জানি, তবু এই সম্বোধনে রাগ করো না। তোমার আমার বিয়ের পূর্বেও আমাদের আলাদা একটা পরিচয় ছিল, সম্পর্ক ছিল। সেই পরিচয় কিংবা সম্পর্কের সূত্র ধরে তুমি আমার নিকট প্রিয়। আমার চোখের সামনে আমি সেই ছোট মেয়েটাকে যখন পরিবারের হাল ধরতে দেখলাম, অফিসের কাজে হিমশিম খেয়েও না হার মেনে সহ্য করতে দেখতাম, সমস্ত ক্লান্তি পেরিয়ে যখন তোমায় হাসতে দেখতাম, ঠিক তখন থেকেই তুমি আমার কাছে প্রিয়। তাই আকস্মিক বিয়ে এবং ডিভোর্স নিশ্চয়ই সেই সম্বোধনটা আমার থেকে কেড়ে নিতে পারে না বলো? আমার মনে আছে, আমাদের পরিচয়ের শুরু থেকে এই পর্যন্ত 3বার আমি তোমাকে কিছু দিয়েছি। প্রথমবার চকলেট, দ্বিতীয়বার তোমার প্রিয় খাবার বার্গার, আর আজ তৃতীয়বার দিলাম ডিভোর্স। তুমি যদি আমার কাছে ডিভোর্স না চাইতে, তবু হয়তো আমি তোমার ডিভোর্স দিতাম। অবাক হচ্ছ নাকি? আসলে আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমার সাথে থাকলে সেটা কখনোই সম্ভব নয়। তুমি চাইলে হয়তো স্যাক্রিফাইস করতে পারতে, কিন্তু স্যাক্রিফাইস করার প্রশ্নই তখন আসে যখন মানুষটা হয় কাছের, ভালোবাসার। আমি তোমার কাছেরও নই, ভালোবাসারও নই। তাই আমিও চাইনি তুমি আমার জন্য কোনো স্যাক্রিফাইস করো। তোমার আমার বয়সের ব্যবধান 15 বছরের। আমি দেখতেও সুন্দর নই। এসব দিক ছাড়াও আরও একটা কারণ আছে তোমার সাথে আমার সংসার করতে না চাওয়ার। সেই কারণটা কি জানো মিলি? আমি কখনো বাবা হতে পারবো না। আখির সাথে আমার ঝগড়া ঝামেলার মূল কারণও এটাই ছিল। ভালোবেসে বিয়ে করার পরও যাকে আটকে রাখতে পারিনি, সেখানে তোমাকে কিভাবে আটকে রাখবো বলো? আমি চাই তুমি আগের মতোই প্রাণ খুলে হাসো। আমি তোমার পথে বাধা হতে চাইনি কখনো, আর হবও না। আমায় কখনো ঘৃণা করো না। জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিও। ভালো থেকো। ইতি, শাহরিয়ার। দ্বিধাহীনভাবে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে মিলি। 1 সেকেন্ডের জন্য তাকে কিছু ভাবতে হয়নি, কোনো দোটানায় পড়তে হয়নি। এমনকি চিঠিটা পড়ে তার বিন্দুমাত্র খারাপও লাগেনি। তার মানে এই নয় যে তার ভেতরের সত্তা রোবটে পরিণত হয়েছে। আসলে সে চায় না শাহরিয়ারের প্রতি তার করুণা হোক। সে তো করুণা পাওয়ার মতো কোনো ব্যক্তি নয়। সে সম্মান পাওয়ার যোগ্য, যেটা মিলি পরিচয়ে প্রথম দিন থেকেই দিয়ে আসে। এমনকি যোগাযোগ না থাকলেও বাকিটা জীবন সে মনে মনে শাহরিয়ারকে সম্মান করে যাবে। মিলি লম্বা শ্বাস নিল। বুক ভরে কতদিন পর যে শ্বাস নিয়েছে জানা নেই। হয়তো বোঝা স্বরূপ সম্পর্কে টানাপোড়েন থেকে বের হতে পেরেছে, বিধায় এতটা স্বস্তি তার মনের গহীনে কাজ করছে। কিন্তু এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হলো না। যখন মিলির পরিবার, আত্মীয়রা জানলো যে সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেছে, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তারা গালমন্দ থেকে শুরু করে তিরস্কার পর্যন্ত করতে ছাড়েনি। সমস্ত দোষ মিলি মাথা পেতে নিয়েছে। এমনকি সে শাহরিয়ারের চিঠি এবং বাবা হতে না পারার বিষয়টিও গোপন করে গেছে। সে চায় না মানুষটা আর কোথাও অপমানিত হোক। আত্মীয়রা কটুবাক্য শোনালেও বাবা মা অবশ্য তা করেনি। তবে তারা মেয়ের এমন আচরণ ও সিদ্ধান্তে হতাশ হয়েছে। ভেবেছিল মিলি হয়তো ঝোঁকের বশে ডিভোর্সের কথা বলেছিল, কিন্তু তাদেরই অগোচরে যে মেয়ে সত্যি ডিভোর্স করে ফেলবে, এটা কল্পনাতীত ছিল। তারা মেয়েকে মুখে কিছু না বলেও মেয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। মিলি যে এসব বোঝে না ঠিক তা নয়, সেও সব বোঝে।
তার বোঝা বলা বাসায় সত্যিটা জানানোর পরেও সে হোস্টেল থেকে ফিরে যায়নি। বাবা মা অবশ্য কয়েকবার ফোন করে আসার কথা বলেছিল, কিন্তু মিলি তাতেও রাজি হয়নি। সে নিজের দায়িত্ব নিজেই নিতে পারবে। নির্জন এবং মিলি মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। নির্জন যে কোনোভাবে হোক মিলির ডিভোর্সের কথা জেনে গেছে। এমনকি সে নিজের মনের কথাও স্বীকার করেছে মিলির নিকট। কিন্তু মিলি অবুঝ। সে এখন আর এসব শুনতে চায় না, বুঝতে চায় না। ওয়েটার এসে খাবার দিয়ে গেলে নির্জন বলল, তুমি তো পোড়া হাত দিয়ে খেতে পারবে না, আমি তোমাকে খাইয়ে দিই। থ্যাংক ইউ, কিন্তু লাগবে না, আমি চামচ দিয়েই খেতে পারবো। দুর্বোধ্য হাসল নির্জন। মিলি ভ্রুকুঞ্চন করে বলল, হাসছো কেন? নির্জন চেয়ারের সাথে হেলান দিয়ে বসে বলল, হাসছি পুরনো কথা মনে করে। কোন কথা? আগে যখন তুমি আমার জন্য পাগল ছিলে, আমাকে ভালোবাসতে, তখন কি করতে মনে আছে? মিলির সব মনে আছে, খুব ভালো করেই মনে আছে। তবু সে উত্তর না দিয়ে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নির্জন বলল, আগে যখন আমরা দেখা করতাম, তখন সব সময় তুমি আমার হাতে খাওয়ার জন্য বায়না করতে। আমি খাইয়ে দিতাম না বলে গাল ফুলিয়ে বসে থাকতে। তখন তোমার হাত সম্পূর্ণই ভালো ছিল, তবু আমার হাতে খাওয়ার জন্য বায়না করতে। আর এখন তোমার হাত পুড়ে গেছে, আমি ইচ্ছে করে খাইয়ে দিতে চাচ্ছি। অথচ তুমি তুমি এখন মুখ ফিরিয়ে নিচ্ছ। কেন মিলি? কেন এত পরিবর্তন? মিলি দীর্ঘশ্বাস নিয়ে দৃষ্টি ফেরালো অন্যদিকে। মৃদুস্বরে বলল, মানুষ এবং সময় সবসময় তো আর একরকম থাকে না। সিচুয়েশনও অনেক কিছু বদলে দেয়। তোমাকে কি বদলে দিল? বিয়ে? মিলি পুনরায় দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি জানি না। তুমি কি আমাকে এসব কথার বলার জন্য এখানে ডেকেছো? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো নিজের সময় নষ্ট করছো। এত কেন অবহেলা মিলি? অবহেলা কেন হবে? তুমি তো সবই জানো। হ্যাঁ জানি, সব জেনে এখন আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। করুণা করছো? করুণা তোমাকে করা যায় না। তোমার বিয়ে হয়েছে এ কথা জানার আগে থেকে আমি তোমাকে ভালোবাসি। মানুষের জীবনে ঝড় বিপদ আসে, ঝড়ে মানুষের ঘর ভাঙি ভেঙে যায়, ফসল নষ্ট হয়ে যায় কৃষকদের। বিপদ মানুষের জীবনকে তছনছ করে দেয়, অশান্তিতে ডুবিয়ে রাখে। তাই বলে কি তারা সেখানে পড়ে থাকে, নতুন করে আবার শুরু করে না? জীবন তো সবসময় যুক্তির উপর নির্ভর করে চলে না। আচ্ছা বেশ, সব বাদ। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে এখন আর ভালোবাসো না? মিলি চুপ করে আছে। নির্জন ফের তাগাদা দিয়ে বলল, কথা বলো, বেশি কিছু বলতে হবে না, জাস্ট ইয়েস অর নো। মিলি এক বুক হাহাকার এবং দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার মধ্যে কোনো ভালোবাসা নেই। ঝড় আমার জীবনে স্থায়ী না হলেও তার চিহ্ন রেখে গেছে। তাছাড়া এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না আমার। নির্জন হাল ছেড়ে দিল। অনেক আশা নিয়ে এসেছিল আজ মিলিকে বোঝাতে। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বোঝেও বুঝতে চায় না, তাকে কিভাবে বোঝানো সম্ভব? শাহরিয়ার আগের চাকরিটা ছেড়ে দিয়ে নতুন চাকরি নিয়েছে। আগের বাড়িটাও ছেড়ে দিয়েছে সে। মিলিকে ডিভোর্স লেটার পাঠানোর এক সপ্তাহ আগেই সে বাসা পরিবর্তন করেছে। সবার থেকে অনেকটা দূরে চলে এসেছে। যোগাযোগ বন্ধ রেখেছে। গ্রামের বাড়িতে তার বাবা মা আছে। মিলির সাথে বিয়ের বিষয়টা তারাও জানতেন। তারা চেয়েছিলেন দুই পরিবার মিলে আবার ওদের বিয়ে দিতে। কিন্তু তারা চাইলে তো আর সব হবে না। যে দুজন মানুষকে কেন্দ্র করে তাদের চাওয়ার বহিঃপ্রকাশ, সেই দুজন মানুষই তো চায় না একসাথে থাকতে। শাহরিয়ার নিজেই চায় না তার অন্ধকার জীবনের সাথে জড়িয়ে থেকে মিলের রৌদ্রোজ্জ্বল ঝলমলে জীবনটা নষ্ট হোক। তাছাড়া সে নির্জনের ব্যাপারে জেনেছে। মেয়েটা যে নির্জনকে কতটা ভালোবাসে তাও সে জেনেছে। তাই সে মনে প্রাণে চায় মিলির সারাটা জীবন রঙিন ও শ্রুতিমধুর হোক নির্জনের সাথে। ভালোবাসার অনুভূতি, ছেড়ে যাওয়ার অনুভূতি সমস্ত কিছুর সঙ্গেই শাহরিয়ার পরিচিত। সে মনে মনে প্রার্থনা করে ভালোবাসার সূত্রপাত সবার জীবনে ঘটলেও ছেড়ে যাওয়ার অনুভূতি কাউকে অনুভব করতে যেন না হয়। সত্যি বলতে মিলির সাথে ডিভোর্স হওয়াতে তার একটুও খারাপ লাগছে না, বরং নিজেকে মুক্ত ও স্বাধীন মনে হচ্ছে। এর কারণটাও পরিষ্কার। এতদিন মিলির কাছে তার নিজেকে ভীষণ ছোট এবং দোষী মনে হতো। এখন আর সেই মনে হওয়া ভাবটা আর নেই। সে মিলিকে ডানা ঝাপটানোর সুযোগ দিয়ে মুক্ত করে দিয়েছে। মেয়েটার জীবন সুখ দিয়ে কানায় কানায় ভর্তি হয়ে যাক। সবচেয়ে বেশি খুশি হবে সে যদি বিয়েটা নির্জনের সাথে হয়। ভালোবাসা পূর্ণতা পাওয়ার আনন্দ অনেক বেশি স্বচ্ছ এবং গভীর। প্রিয় মিলি যেন সেই স্বচ্ছ আনন্দ অনুভব করতে পারে। কায়মনো বাক্যে সে সেই কামনাই করে। হাঁটতে হাঁটতে সে সেই নানান কথাই ভাবছিল। নির্জন এবং মিলিকে নিয়ে ভাবতে গিয়ে মনের অজান্তে আখির কথা মনে হয়ে গেল তার প্রথম পরিচয়।
প্রথম বিয়ে, সংসার সমস্ত কিছুই সুন্দর অনুভূতির বাহক ছিল। শুধুমাত্র একটা সন্তানের অভাব সব সুখকে বিনাশ করেছে। অশান্তি হয়েছিল নিত্যদিনের সঙ্গী। শাহরিয়ার লম্বা শ্বাস নিয়ে বাজারে ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে। অফিস থেকে ফেরার পথে সে বাজারটা করে নেয়। রান্নাবান্না নিজেই করে। কাজের জন্য এখনো কোনো খালা পাওয়া যায়নি। পাশের ফ্ল্যাটের এক ভাই বলেছিল তাদের কাজের খালাকে বলে দেখবে, কিন্তু সে এখনো কিছু জানায়নি। ভুলে টলে গেছে নাকি কে জানে। শাহরিয়ার ভাবলো আছে নিজে গিয়ে বরং একবার জিজ্ঞেস করে আসবে। রোজ রোজ অফিস থেকে ফিরে এখন আর রান্না করতে ইচ্ছে করে না। আগে সে প্রায় বাড়ি ফিরে আখিকে কাজে সাহায্য করত। তার একটু খারাপ কিংবা ক্লান্ত লাগতো না। কিন্তু এখন যেন ভাতটাও বেড়ে খেতে ভীষণ ক্লান্তি ভর করে শরীরে। আসলে শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তিটা তাকে বেশি ভোগায়। মন ভালো থাকলে, মনে সুখ থাকলে তবে না সকল কাজে উদ্দীপনা পাওয়া যায়। শাহরিয়ার, দাঁড়াও। পেছন থেকে চিকন ছুঁড়ে নিজের নামে ডাক শুনে শাহরিয়ার দাঁড়িয়ে পড়ল। কণ্ঠটা তার ভীষণ চেনা। পিছু ফিরে তার ধারণা একদমই ভুল প্রমাণিত হলো না। আখি বড় বড় কদম ফেলে এগিয়ে এলো। এই কয়েক মাসে মেয়েটা একদম শুকিয়ে গেছে। রুগ্ন শরীর, মলিন চেহারায় বলে দিচ্ছে আখি আর ভালো নেই। শাহরিয়ার কিছু বলল না। নিশ্চুপ হয়ে শুধু তাকিয়ে আছে। আখি মলিন হেসে বলল, অফিস থেকে ফিরলে? শাহরিয়ার ছোট করে বলল, হুম। তোমার সময় হবে? তাহলে একটু কথা বলতাম। বলো, কোথাও বসে বলি। শাহরিয়ার হাতে বাজারের ব্যাগ দেখিয়ে বলল, এগোলে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাব কিভাবে? রেস্টুরেন্টে কেন? চলো, চায়ের দোকানেই বসি। শাহরিয়ারের বিয়ের আগের কথা মনে পড়ে গেল। দুজনের প্রণয়ের সময় তারা চায়ের দোকানে ফুটপাতে হেঁটে হেঁটে গল্প করত। সে দীর্ঘশ্বাস গোপন করে বলল, চলো। দুজনে একটা পাশের চায়ের দোকানে গেল। এই দোকানটা মোটামুটি ফাঁকাই বলা চলে। ওরা ছাড়া আর দুজন ক্রেতা আছে শুধু। ওরা একটু দূরের ব্রেঞ্চিতে বসলো। শাহরিয়ার চায়ের অর্ডার দিয়ে জিজ্ঞেস করলো, তুমি এদিকে কোথায় গিয়েছিলে? তোমার কাছে এসেছি। শাহরিয়ার অবাক হয়ে শুধালো, আমার কাছে? হ্যাঁ। তুমি আগের চাকরিটা ছেড়ে নতুন চাকরি নিয়েছো শুনলাম। বাসাও পাল্টে ফেলেছো। আগের অফিসের জহিরুল ভাইয়ের থেকেই ঠিকানা নিয়ে এসেছি। সরাসরি তোমার অফিসেই গিয়েছিলাম, কিন্তু আমার আসতে একটু দেরি হয়ে গেছে। নয়তো গেটেই দেখা হয়ে যেত। আর কিছু শোনোনি? শুনেছি, বিয়ে করেছো তুমি। বিয়ে তো তুমিও করেছো। আখির মুখটা করুণ দেখালো। সে আনত মুখে বলল, হুম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। শাহরিয়ার এসব জানে আগে থেকে। সব কথাই তার কানে আসে। সে কিছু বলল না। আখি বলল, মিলিকে বিয়ে করেছিলে তুমি। সিচুয়েশন বাধ্য করেছিল। তাহলে ডিভোর্স কেন দিলে? কারণ মিলি বেটার ডিজার্ভ করে। তাছাড়া তুমি বাচ্চার জন্য ভালোবেসেও আমাকে ছেড়ে চলে গেছো। আটকায়নি তোমায়। তোমার সুখের পথে বাধাও হয়নি। সেখানে মিলি তো আর আমাকে ভালোবাসতো না। তাহলে ওর সুখের পথে কাটা হয় কিভাবে বলো? এতদিন পরে এসে তুমি কেন এসব জানতে চাচ্ছ? শাহরিয়ার চায়ের কাপে চুমুক দিয়ে উত্তরের অপেক্ষা করছে। আখি চায়ের কাপ হাতে ধরে বসে আছে। কাঁপছে মনে হয় মেয়েটা। নিজেকে সামলে আখি বলল, আমি আসলে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? তোমার প্রতি তো আমার কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ কোনোটাই নেই। আমি জানি। কিন্তু তবু আমি অনুতপ্ত। শুধু অনুতপ্ত। আখি চোখ মেলে তাকালো। শাহরিয়ার বলল, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি আরো কিছু বলতে চাও। আখি সাহস সঞ্চয় করে বলল, সব ভুলে কি আমরা এক হতে পারি না শাহরিয়ার? শাহরিয়ার ভাবলেশীন দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। কাপের অবশিষ্ট চাটুকু শেষ করে বিল মিটিয়ে উঠে দাঁড়ালো। বাজারের ব্যাগ হাতে নিয়ে চুপচাপ হাঁটা ধরেছে। আখি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ অশ্রুতে টইটম্বর। কিছুদূর এগিয়ে শাহরিয়ার পিছু ফিরে তাকালো। আখিকে উদ্দেশ্য করে বলল, এখন কথা বলে এখনো একা বসে আছো যে? সংসার কি চায়ের দোকানে করবে? আখির মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সে কিছুই বুঝতে পারছে না। সে সম্মোহনের মতো এগিয়ে গেল শাহরিয়ারের কাছে। শাহরিয়ার মৃদু হেসে বলল, সংসার করার আগে আবার বিয়ে তো করতে হবে, তাই না? তুমি? সত্যি বলছি। কিন্তু বাচ্চা? আমি তো কোনোদিন বাবা হতে পারবো না। আমরা বাচ্চা দত্তক নেব। শাহরিয়ার আফসোসের সুরে বলল, প্রথমে যদি এই সিদ্ধান্তটা নিতে, তাহলে আজ আমাদের এমন দিন হয়তো দেখতেই হতো না। আখি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলল। শাহরিয়ার বলল, চলো। কোথায়? কাজী অফিস। তোমার পরিবার? মানিয়ে নেব। যাকে ভালোবেসে যতনে রেখেছি, তাকে পরিবারের জন্য মানিয়েও নিতে পারবো। আখি হাসল। সন্তুষ্টির হাসি।
নিজের পাপের, অপরাধের প্রায়শ্চিত্ত করার যেই সুযোগটা আজ সে পেয়েছে, সেই সুযোগ সে আর হাতছাড়া করবে না। সে শক্ত করে শাহরিয়ারের এক হাত চেপে ধরল। মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি সে এই হাত ধরে রাখবে। মিলির ফোন বাজছে অনবরত। বাড়ি থেকে বারবার ফোন করছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মিলিকে আবার বিয়ে দেবে। বেশ কয়েকটা পাত্র দেখেছে তারা। একবার তো মিলিকে ডেকে নিয়ে কিছু না বলে কয়েক পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছিল। ছেলেপক্ষ মিলিকে পছন্দ করেছিল, কিন্তু মিলির সাপ কথা সে বিয়ে করবে না। তার এই সিদ্ধান্তের ধরায় পড়োয়া করছে কেউ? তারা অনেকগুলো ছেলে দেখেছে, ছেলের ছবিও পাঠিয়েছে। মিলি সেই ছবিগুলোর দিকে তাকিয়েও দেখেনি। আজ নাকি আরেক পাত্রপক্ষ আসবে। ছেলে ডাক্তার, ভালো অবস্থা সম্পন্ন। ছেলে মিলির ছবি দেখেই পছন্দ করে ফেলেছে, তাই আজ পরিবার নিয়ে আসবে দেখতে। এটা নিয়ে গতকাল রাত থেকে বাড়িতে ঝামেলা হচ্ছে মিলির। অনেক রাত অবধি ফোনের কথা কাটাকাটি হয়েছে। রাগে ঘুমও হয়নি, যার ফলে আজ সকালে সে অফিসেও যেতে পারেনি। সুলতানা বেশ কয়েকবার ডাকলেও মিলি ওঠেনি। অগত্যা সুলতানা একাই চলে গিয়েছিল। বাড়ি থেকে বারবার ফোন আসছে বিধায় বিরক্ত হয়ে এবার ফোন বন্ধ করে রেখেছে মিলি। আবার ঘুমাবে বলে যখন বালিশে মাথা রাখলো, তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলতে দেখতে পায় সুলতানাকে। কি ব্যাপার, অফিস ছুটি নাকি? জিজ্ঞেস করলো মিলি। না, তোমার ফোন বন্ধ তাই ছুটি নিয়ে এসেছি। ফোন বন্ধ কেন? কি হয়েছে? নির্জন ভাইয়া তোমাকে না পেয়ে আমাকে কল করেছিল। মিলির বুকটা ভয়ে ধক করে উঠল। সেদিনের পর নির্জন আর ফোন করেনি, দেখাও হয়নি। কিছু হলো নাকি আবার ওর? সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ভাইয়া তো বিদেশ চলে যাচ্ছে। মানে? হ্যাঁ, সে যে বিদেশ চলে যাবে তুমি জানতে? যেতে চাই তো জানতাম, কিন্তু যাওয়ার সব ব্যবস্থা যে হয়ে গেছে তা তো জানতাম না। তোমার উপর অভিমান করে চলে যাচ্ছে। এখনই কি তুমি মুখ ফিরিয়ে থাকবে? প্রতি রাতে যে তার ছবি দেখে কাঁদো, তাকে আমি আজও অস্বীকার করব? কাজের ফাঁকে, সময়ে অসময়েও শুধু শুধু তার আইডি ভিজিট করো, পুরনো ছবিগুলো দেখো, কমেন্ট চেক করো, ওগুলোর কোনোটাই কি অস্বীকার করতে পারবে তুমি? মিলি ফুপিয়ে কেঁদে উঠল এবার। বাইরের শক্ত খোলসে নিজেকে ঢাকতে গিয়ে সে নির্জনে থেকে দূরে সরে এসেছিল। তবে অস্বীকার করার তো জো নেই যে সে আজও আগের মতোই নির্জরকে ভালোবাসে, হয়তো এখন আরো বেশি। সুলতানা কাঁধে হাত রেখে বলল, আর ভেবো না, নির্জন ভাইয়ার কাছে যাও, সরাসরি কথা বলো। ভাইয়া চলে গেলে সেটা আর কখনোই সম্ভব হবে না। যাও মিলি, ভাইয়া এখন এয়ারপোর্টে আছে, তার ফ্লাইটের এখন বেশি সময় নেই। মিলি যেভাবে ছিল সেভাবেই যাওয়ার জন্য চোখের পানি মুছে বেরিয়ে পড়ল। নির্জনের নাম্বারে ডায়াল করে দেখল রিং হচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না নির্জন। মিলির অস্থিরতা বেড়েই যাচ্ছে। বিরতিহীনভাবে তবুও সে ফোন দিচ্ছে। অবশেষে নির্জন যখন ফোন রিসিভ করলো, মিলি তখন অস্থির চিত্তে বলল, কোথায় তুমি? নির্জন গম্ভীর হয়ে বলল, এয়ারপোর্ট। তুমি একটু অপেক্ষা করো প্লিজ, আমি এখনই আসি। এখন আর এসে কি করবে? প্লিজ নির্জন। আচ্ছা আসো। রাস্তা যেন আর ফুরাচ্ছিল না। যখন মিলি এয়ারপোর্টে পৌঁছালো, উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছিল সে। গিয়ে দেখে নির্জন লাগেজ নিয়ে বসে আছে। মিলি দৌড়ে কাছে যায়, হাঁপাতে হাঁপাতে বলে, তুমি আমাকে না বলে চলে যাচ্ছ কেন? ভালোবাসা শেষ হয়ে গেল? আর অপেক্ষা করতে পারলে না? তোমায় বলে কি হবে? আমার চলে যাওয়া না যাওয়ায় তো তোমার কিছু যায় আসে না। অবশ্য খুশি হতে পারো, তুমি চলে গেলে আমি খুশি হব। হ্যাঁ, বারবার কেউ ভালোবাসি বলে জ্বালাবে না আর। একসময় এসব কথা আমি বলতাম, এখন আমার কথা আমাকে ফিরে দেওয়া হচ্ছে। হুম, তখন তুমি আমাকে ভালোবাসতে, আর এখন? এখনও আমি তোমাকে ভালোবাসি। নির্জন বিস্ময় নিয়ে শুধায়, কি? ভালোবাসি? আলগোছে জড়িয়ে ধরল মিলি। বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি কি করে এভাবে আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারলে? যাব না তো। মিলি মাথা তুলে বলল, মানে? মানে আমি বিদেশ যাচ্ছি না। কি বলো এসব? ক্যান্সেল করে দেবে? না তো, আজ যাব না। আমার ফ্লাইট আরো 2 দিন পর। তাহলে সুলতানা যে বলল? এটা আমাদেরই প্ল্যান ছিল। ও বলার পরেই আমি এয়ারপোর্ট এসেছি। এই যে লাগেজ, এটা তো ফাঁকা। লাগেজ উঁচু করে দেখালো নির্জন। মিলি রেগে মারতে শুরু করে নির্জন ওকে থামিয়ে বলে, এভাবে তোমায় রেখে কি করে যায়? বিয়ে করে তারপরই যাব, এবং পরে তোমাকেও আমার কাছে নিয়ে যাব। আমি যাব না। যাবে না মানে? তোমাকে তো যত্ন করে মনে রেখেছি, কি তোমাকে একলা রেখে যাওয়ার জন্য? প্রয়োজনে জোর করে হলেও নিয়ে যাব। দেখা যাবে কিভাবে নাও। নাটক তো অনেক করলে, চলো এবার বাড়ি ফিরি। হ্যাঁ, চলো।
দুজনে একটা সিএনজি নিয়ে নিল। মিলি তখন বলল, আমাকে এত কষ্ট দিয়ে এখানে নিয়ে এলে, এর জন্য শাস্তি পাবে না? শাস্তিও দিবে? বেশ, বলো কি শাস্তি? একটা গান শোনাও এখানে। হুঁ, চুপি চুপি গাইবে, আমি শুনলেই হবে। বইয়ের শাস্তি তো মাথা পেতে নিতেই হবে। মিলি নির্জনের এক হাত জড়িয়ে ধরে মুচকি আসলো। নির্জন গলা ঝেড়ে মিলির কানের কাছে মুখ নিয়ে গান গাইতে শুরু করে। যতনে রেখেছি তোমায় এই মনের মণিকোঠায়, কখনো ভুলো না আমায়। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনমের সাথী হব। সমাপ্ত।